বিসমিল্লাহির রহমানির রহিম। খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাস কার্যক্রমে তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের সাথে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর রসায়ন প্রথম পত্র, আর আলোচনার বিষয়বস্তু হচ্ছে রসায়ন দ্বিতীয় পত্রের এবং গুণগত রসায়ন। তো আজকে তোমাদের সাথে আলোচনায় আছি আমি KM আব্দুল কাদের, প্রভাষক, খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, খাগড়াছড়ি সেনানিবাস, খাগড়াছড়ি। তো শুরুতে জেনে নেওয়া যাক আজকে তোমাদের সাথে আলোচনায় কী কী থাকছে। তো আলোচনায় আজকে আমি পড়াবো তোমাদের বিভিন্ন কক্ষপথে অবস্থানত ইলেকট্রনের এরকম যে চলে তার কম্পাঙ্ক, তারপর তার ইলেকট্রন শক্তি বা আলোর শক্তি, কম্পাঙ্ক, তরঙ্গ সংখ্যা। হ্যাঁ, তো এই বিষয়গুলোর উপর যত গাণিতিক সমস্যাগুলো আছে, গাণিতিক সমস্যাগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। তো দেখো, এই আলোচনার জন্য আমি পিছনে বোর্ডে তোমাদেরকে এরকম 5টি অঙ্ক লিখে দিয়েছি। অঙ্কগুলো একটু আলোচনা করি। এই অঙ্কগুলো কিন্তু আসলে সহজে বুঝতে চাইলে তোমাদেরকে বুঝতে হবে যে কোন অঙ্কটা কোন সূত্র থেকে আমি শুরু করব। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমি প্রথমে একটু অঙ্কগুলো একটু পড়ে নিই এবং তাদের মধ্যে ভাষার কি পার্থক্য রয়েছে সেই বিষয়গুলো একটু নিয়ে প্রথমে আলোচনা করব। তারপরে এই অঙ্কগুলো কোন সূত্র থেকে আমরা করব সেটা নিয়ে আলোচনা করব। তো দেখা যাক, 1 নম্বর অঙ্কটা আছে, দেখা যাচ্ছে হাইড্রোজেন পরমাণু দুটি শক্তি স্তরের শক্তির পার্থক্য 35.64 গুণন 10 ইনভার্স 13 আর্ক হয়, তবে উচ্চ শক্তি স্তর থেকে একটি ইলেকট্রন নিম্ন শক্তি স্তরে পতিত হলে বিকিরিত আলোক রশ্মির কম্পাঙ্ক নির্ণয় করো। তো বেশিকে এখানে দেওয়া আছে কি যে হাইড্রোজেন পরমাণুর দুটি কক্ষপথের মধ্যে শক্তির পার্থক্য দেওয়া আছে, আর বলতেছে উচ্চ শক্তি স্তর থেকে একটি ইলেকট্রন নিম্ন শক্তি স্তরে যদি নেমে আসে তো যে আলোটা বিকিরণ করে তার কম্পাঙ্ক নির্ণয় করো। তো এখানে কম্পাঙ্ক, আর একটা আছে 2 নম্বর, যে একটি ফোটনের কম্পাঙ্ক দেওয়া আছে 2500 পার সেকেন্ড বা এটা হার্টজ হলে 1 মোল ফোটনের শক্তি নির্ণয় করো। এখানে দেওয়া আছে একটি আলোর অর্থাৎ আলোর কণার অর্থাৎ ফোটনের কম্পাঙ্ক দেওয়া আছে, তার শক্তি নির্ণয় করতে বলা হচ্ছে। 3 নম্বর অঙ্ক আছে, বেগুনি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য 4100 অ্যাংস্ট্রম হলে হয় এর কম্পাঙ্ক তরঙ্গ সংখ্যা নির্ণয় করা। অর্থাৎ বেগুনি রশ্মির আলোর এখন তরঙ্গ সংখ্যা দেওয়া আছে, তো এবং কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, কম্পাঙ্ক এবং তরঙ্গ সংখ্যা নির্ণয় করা। 4 নম্বর অঙ্কটা হচ্ছে, যে বিকিরণের তরঙ্গ সংখ্যা 165 গুণন 10 টু দ্য পাওয়ার 14 পার মিটার হলে এর ফ্রিকোয়েন্সি অর্থাৎ কম্পাঙ্ক নির্ণয় করো। 5 নম্বরটা হচ্ছে, হাইড্রোজেন পরমাণুর পঞ্চম শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে ইলেকট্রন পতিত হলে পরমাণু কর্তৃক সৃষ্ট বর্ণালী তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক, তরঙ্গ সংখ্যা নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, এখানে প্রথম 4টি অঙ্কের মধ্যে দেখবা কোনো না কোনো একটা রাশি দেওয়া আছে, হয় শক্তির পার্থক্য দেওয়া আছে, না হয় কম্পাঙ্ক দেওয়া আছে, না হয় তরঙ্গ সংখ্যা দেওয়া আছে। তো একটা না একটা কিছু দেওয়া আছে, কিন্তু 5 নম্বর অঙ্কের মধ্যে কিছু নেই, শুধু বলা হয়েছে পঞ্চম শক্তি স্তর থেকে একটি ইলেকট্রন যদি প্রথম শক্তি স্তরে নেমে আসে তাহলে যে রশ্মিটা বিকিরিত হয় তার কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ সংখ্যা নির্ণয় করো। তো প্রিয় শিক্ষার্থী, যখনই এই কোনো মান দেওয়া থাকবে তখন আমি কিভাবে অঙ্ক করব, আর যখন মান দেওয়া থাকবে না তখন কিভাবে অঙ্ক করব। তো শুরুতেই তাহলে আমি দেখব যে এই সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা, এখানে বিজ্ঞানী এরকম প্লাঙ্কের একটা সূত্র হচ্ছে, যেটা কোয়ান্টাম সমীকরণ, যে কোনো আলোক রশ্মির এরকম শক্তি তার কম্পাঙ্কের সমানুপাতিক, অর্থাৎ ই প্রপোর্শনাল হচ্ছে নিউ। অতএব এখানে ই ইকুয়াল টু কি লেখা আছে, এইচ নিউ। ই হচ্ছে শক্তি, অর্থাৎ আমি যে কোনো আলোর শক্তি, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, আর নিউটা হচ্ছে কম্পাঙ্ক। তাহলে ই ইকুয়াল টু এইচ নিউ। এইচ হচ্ছে কনস্ট্যান্ট, তোমরা জানো এইচ হচ্ছে কনস্ট্যান্ট, প্লাঙ্কের ধ্রুবক বলা হয়, যেটা হচ্ছে আমি এর আগের ক্লাসে বলেছি 6.626 গুণন 10 ইনভার্স 27 হচ্ছে আর সেকেন্ড, আর হচ্ছে এটা হচ্ছে সিজিএস এককে, আর এসআই একক হচ্ছে 6.626 গুণন 10 ইনভার্স 34 জুল সেকেন্ড, সেটা হচ্ছে এসআই এককে। তো দেখো, এটা আমরা একটা পেলাম যে এখান থেকে যদি কখনো শক্তি দেওয়া থাকে, কোনো আলো রশ্মি যদি শক্তি দেওয়া থাকে, তাহলে আমরা এই সূত্র তার কম্পাঙ্ক বের করতে পারি।
আচ্ছা, আর একটা হচ্ছে যে শক্তির পার্থক্য, অর্থাৎ দুটি কক্ষপথের একটি শক্তি যদি E1 একটি E2 হয়, তার শক্তির পার্থক্য E2 মাইনাস E1 ইকুয়াল টু ডেল ই। আচ্ছা, শক্তির পার্থক্যও কিন্তু একটা শক্তি, এই জন্য এটাও বলা যায় ডেল ই ইকুয়াল টু এইচ নিউ। তাহলে ই ইকুয়াল টু এইচ নিউ, আবার ডেল ই ইকুয়াল টু কি এইচ নিউ। তারপর আমরা এটা জানি সি ইকুয়াল টু নিউ ল্যামডা, অর্থাৎ আলোর বেগ বা শব্দের বেগ, তার এটা হচ্ছে কি নিউ ল্যামডা। নিউটা হচ্ছে কম্পাঙ্ক, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তো এখানে আলোর বেগ, সি হচ্ছে আলোর বেগ, এটা কিন্তু কনস্ট্যান্ট তোমরা জানো। এসআই একক হচ্ছে 3 গুণন 10⁸ মিটার পার সেকেন্ড, আর হচ্ছে সিজিএস এককে আলোর বেগ হচ্ছে সি ইকাল টু হচ্ছে 3 গুণন 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। তো আলোর বেগটা তাহলে সি ইকাল টু নিউ ল্যামডা। তো নিউটা হচ্ছে কম্পাঙ্ক, আলোর কম্পাঙ্ক, আর ল্যামডাটা হচ্ছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য। আর এটা হচ্ছে নিউ বার, এটাকে বলা হয় তরঙ্গ সংখ্যা। তো আমরা এখানে 3টা দেখলাম, আরটা হচ্ছে তরঙ্গ সংখ্যা নিউ বার হচ্ছে 1/λ। এই 1/λ কিভাবে আসে সেটা আমি একটু বলি, এটা না বলে তোমরা এর আগেরগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এই 4 নাম্বারটা আমি তোমাদেরকে বুঝাই। তরঙ্গ সংখ্যা কাকে বলে? প্রতি সেন্টিমিটার অথবা প্রতি মিটার দূরত্বে আলো যতটি পূর্ণ কম্পন দেয় তাকে তরঙ্গ সংখ্যা বলে। আমি আবার বলি, প্রতি সেন্টিমিটার অথবা প্রতি মিটার দূরত্বে আলো যতটি পূর্ণ কম্পন দেয় তাকে তরঙ্গ সংখ্যা বলে। তো আমি একটু ধরে নিই যে কোনো আলোর কম্পাঙ্ক যদি নিউ হয়, অর্থাৎ প্রতি সেকেন্ডে যদি নিউটি যদি পূর্ণ কম্পন দেয় প্রতি সেকেন্ডে, আর আলোর বেগ যদি আমি সি ধরলাম সি সেন্টিমিটার, তাহলে কি হলো? আলো প্রতি সেকেন্ডে নিউ সংখ্যক পূর্ণ কম্পন দেয়, আর আলোর বেগ যদি সি হয় তো প্রতি সেকেন্ডে আলো কত সেন্টিমিটার যাবে? সি সেন্টিমিটার। তো কি দাঁড়ালো আমাদের, যে সি সেন্টিমিটার যেতে আমি ধরলাম যে পূর্ণ কম্পন দেয় নিউটি। অতএব এরকম তরঙ্গ সংখ্যার সংজ্ঞা অনুযায়ী প্রতি সেন্টিমিটার অর্থাৎ 1 সেন্টিমিটার দূরত্বে তাহলে কতটি দেবে? নিউ বাই সি। তো সি ইকুয়ালটা আবার কি লেখা যায়? সি ইকুয়ালটা আমরা কি জানি? নিউ ল্যামডা। তো সি এর মানটা যদি নিউ ল্যামডা বসাই, তো এই নিউ চলে যায়, নিউ এটা চলে যাবে, তখন থাকবে 1/λ। অর্থাৎ তাহলে তরঙ্গ সংখ্যা ইকুয়াল টু কি হবে? নিউ তরঙ্গ সংখ্যাকে প্রকাশ করা হয় নিউ বার দিয়ে। তো নিউ বার ইকুয়াল টু হবে 1/λ। তাহলে আমরা বুঝলাম যে দেখো এখানে প্রিয় শিক্ষার্থী, এখানে কয়েকটা জিনিস আছে। তাহলে ই হচ্ছে কি? শক্তি, যে কোনো আলোর রশ্মির শক্তি। নিউটা হচ্ছে কম্পাঙ্ক, তারপরে ল্যামডাটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, নিউ বার হচ্ছে তরঙ্গ সংখ্যা। তাছাড়া এইচ কিন্তু কনস্ট্যান্ট, সিটা কনস্ট্যান্ট। অর্থাৎ যে কোনো বেগুনি রশ্মি বলি, তোমার হলুদ বর্ণ বলি, যেটি বলি না কেন, সবার গতি কিন্তু আলোর গতির সমান, একই। এই জন্য সিটা হচ্ছে কনস্ট্যান্ট। তো প্রিয় শিক্ষার্থী দেখো, এখান থেকে যদি কখনো কম্পাঙ্ক দেওয়া থাকে, অর্থাৎ 4টা জিনিস, কোনো আলোক রশ্মির যদি কম্পাঙ্ক দেওয়া থাকে তাহলে তার তরঙ্গ দৈর্ঘ্য বের করা যাবে, তরঙ্গ সংখ্যা বের করা যাবে। অর্থাৎ একটার সাথে একটা সম্পর্ক আছে। প্রিয় শিক্ষার্থী, ধরো যে এরকম আমি যদি বলি কোনো একজন, ধরো তোমাকে যদি চিনি, তাই তোমার বাবাকে চিনবো, তোমার মামাকে, তাকে, সবাইকে, অর্থাৎ সবার সাথে সম্পর্ক আছে, তোমার সাথে সম্পর্কিত সবাইকে কিন্তু চেনা যাবে। এই জন্য বলতেছি, এখানে যে কোনো একটা রাশি যদি মান দেওয়া থাকে তাহলে আমি কিন্তু এই আস্তে আস্তে এই সূত্র ব্যবহার করে প্রত্যেকটা রাশি কিন্তু বের করতে পারি। তো দেখো এখানে 1 নম্বর অঙ্কের মধ্যে যেটা দেওয়া আছে, যে দুটি কক্ষপথের মধ্যে শক্তির পার্থক্য দেওয়া আছে। তো শক্তির পার্থক্য দেওয়া থাকলে কম্পাঙ্ক নির্ণয় করো। কম্পাঙ্ক, তাহলে আমাদের 1 নং সূত্রটা আমরা ব্যবহার করব, যেহেতু শক্তির পার্থক্য, 2 নাম্বারটা, যে শক্তির পার্থক্য ডেলি ইকুয়াল টু এইচ নিউ। আর এইচ যেহেতু কনস্ট্যান্ট এবং এটার মান হচ্ছে 6.6 গুণ 10⁻27 আর্ক সেকেন্ড, যেহেতু এটা হচ্ছে আর যদি আরকে আছে, অর্থাৎ এসআই সিজিএস এককে দেওয়া আছে, এটা যদি জুলে থাকতো তাহলে কিন্তু আমাদের এইচ এর মানটাও ওই এসআই এককেরটা হতো। প্রিয় শিক্ষার্থী, তাহলে এখানটা আমরা নিউ বের করতে পারি। আচ্ছা, এরপর 2 নং অঙ্কটার মধ্যে যদি আছে কি? কম্পাঙ্ক দেওয়া আছে 1 মোল ফোটনের শক্তি নির্ণয় করো। তো দেখো কম্পাঙ্ক, তাই এখানে দেওয়া আছে আমাদের হচ্ছে নিউ দেওয়া আছে, আমাদের বের করতে হবে শক্তি, অর্থাৎ ই বের করতে। আবার এইটা হচ্ছে একটি ফোটনের শক্তি, ই ইকুয়াল টু এইচ নিউ।
আর 1 মোল যদি বলে, তোমরা জানো যে 1 মোল ইকুয়াল টু কত, 6.02 ইন্টু 10⁻23। এইটা দিয়ে ওই গুণন করলে সেটা 1 মোলের শক্তি বের হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী দেখো, এখানে কিন্তু 1 মোল ফোটনের শক্তি নির্ণয় করো। এই শক্তিটা কি সিজিএস এককে না এসআই এককে, তুমি যেটা খুশি সেটাতে তুমি বের করতে পারো। অর্থাৎ তুমি যদি সিজিএস এককে বের করো তাহলে এইসের মানটা একটু চেঞ্জ করতে হবে, আর এসআই এককে বের করতে চাইলে তখন আর একটা মান লিখতে হবে। বাকি তোমার এখানে কিন্তু তুমি যে কোনো এককে তুমি বের করতে পারো। অর্থাৎ 2 নং অঙ্কটার ক্ষেত্রে আমাদের দেওয়া আছে কি, কম্পাঙ্ক দেওয়া আছে, অর্থাৎ নিউ দেওয়া আছে, আমাকে বের করতে হবে শক্তি। তো আমরা কি জানি, E=H নিউ। তো এইচ এর মান যেহেতু এখানে কোনো এককে বলে নাই, কাজে তোমার যেটা খুশি সেটা দিয়ে তুমি করতে পারো। এইচ এর মান এটাতে কি পাবে, ই এর মানটা পাবে। এটা কিন্তু একটি ফোটনের শক্তি, এটা হচ্ছে একটি ফোটনের শক্তি। কাজে তোমাকে যদি 1 মোল ফোটনের শক্তি বের করতে হয় তখন তুমি লিখতে পারো 1 মোল একটি ফোটনের শক্তি এত, অতএব 1 মোল অর্থাৎ 6.023 ইন্টু 10⁻23 এতটি ফোটনের শক্তি, ওইটাতে গুণন করে দিলেই উত্তর হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থী, এরপর 3 নাম্বারটা দেখি। বেগুনি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য এত অ্যাংস্ট্রম। বেগুনি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে এত অ্যাংস্ট্রম, এর কম্পাঙ্ক এবং তরঙ্গ সংখ্যা নির্ণয় করো। দেখো এখানে এই তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা প্রকাশ করি হচ্ছে ল্যামডা দিয়ে। তো ল্যামডার মানটা দেওয়া আছে অ্যাংস্ট্রম, অর্থাৎ কোনো পরমাণুর আকার যেহেতু ছোট, এদেরকে কিন্তু ওই সেন্টিমিটার বা মিটার দিয়ে প্রকাশ করা যায় না, এদেরকে তোমার অ্যাংস্ট্রম বা ন্যানোমিটার দ্বারা প্রকাশ করা হয়। তো অ্যাংস্ট্রম, তাহলে অ্যাংস্ট্রম এই এককে রেখে কিন্তু তুমি অঙ্ক করতে পারবে না, কারণ এটাকে তোমাকে নিয়ে আসতে হয় সিজিএস এককে, না হয় এসআই এককে নিয়ে আসতে হবে। তো এটার জন্য তোমাদের একটা রিলেশন জানতে হবে, সেটা হচ্ছে, আচ্ছা সেটা হচ্ছে কি, আমি একটু মুছে দিই। প্রিয় শিক্ষার্থী দেখো, 1 মিটার ইকুয়াল টু 10⁹ ন্যানোমিটার, আবার 1 মিটার ইকুয়াল টু 10⁻10 অ্যাংস্ট্রম। তো এখান থেকে কিন্তু শুধু এই দুইটা রাশি যদি জানো, তুমি কিন্তু এই অ্যাংস্ট্রমের সাথে এবং সেন্টিমিটারের সম্পর্ক, অ্যাংস্ট্রমের সাথে মিটারের সম্পর্ক, আবার ন্যানোমিটারের সাথে মিটারের সম্পর্ক, তারপর ন্যানোমিটারের সাথে সেন্টিমিটার সম্পর্ক, তুমি এগুলো কিন্তু বের করতে পারো। অর্থাৎ এখানে 1 মিটার ইকুয়াল টু এত ন্যানোমিটার, অর্থাৎ এখান থেকে আমরা আবার কি করতে পারি, 1 ন্যানোমিটার ইকুয়াল টু কি হবে, 1 ন্যানোমিটার ইকুয়াল টু হবে তখন 10⁻9 মিটার। আবার দেখো এখান থেকে 1 মিটার ইকুয়াল টু আমরা কি জানি, 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটার ইকুয়াল টু 10⁻9 ন্যানোমিটার, অতএব 1 সেন্টিমিটার ইকুয়াল টু কি হবে, এটা 10⁻7 ন্যানোমিটার হবে। অনুরূপভাবে তাহলে 1 ন্যানোমিটার ইকুয়াল টু কি হবে, 10⁻7 সেন্টিমিটার হবে। ঠিক অনুরূপভাবে এখানে এটা, অতএব এখান থেকে 1 অ্যাংস্ট্রম, অর্থাৎ না এত অ্যাংস্ট্রম ইকুয়াল টু 1 মিটার, অতএব 1 অ্যাংস্ট্রম ইকুয়াল টু কি হবে, 10⁻10 মিটার। আবার 1 মিটার ইকুয়াল টু আমরা কি জানি, 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটার ইকুয়াল টু 10⁻10 অ্যাংস্ট্রম, অতএব এখান থেকে কি লেখা যায়, 1 সেন্টিমিটার এখানে 10⁻8 অ্যাংস্ট্রম। এখানে আবার লেখা যায় 1 অ্যাংস্ট্রম ইকুয়াল টু 10⁻8 সেন্টিমিটার। তো প্রিয় শিক্ষার্থী দেখো, এই যে রিলেশনটা আমাদের শুধু এই দুটো একটু মনে রাখলে হবে, এগুলো কিন্তু আবার নৈবর্তিক আসতে পারে, যে 1 মিটার ইকুয়াল টু কত ন্যানোমিটার, তো 1 মিটার ইকুয়াল টু হচ্ছে 10⁻9 ন্যানোমিটার। হ্যাঁ, আর অ্যাংস্ট্রম বেলায় 1 মিটার ইকুয়াল টু 10⁻10 অ্যাংস্ট্রম। তো দেখো এখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে অ্যাংস্ট্রমে দেওয়া আছে, অর্থাৎ এখানে তরঙ্গ দৈর্ঘ্যটা দেওয়া আছে হচ্ছে অ্যাংস্ট্রমে, কিন্তু আমরা কিন্তু অ্যাংস্ট্রমে রেখে আমরা করতে পারবো না, কারণ এইচ এর মানটা কিন্তু অ্যাংস্ট্রমে নেই। অর্থাৎ এইচ এর মানটা আছে সিজিএস এককে, না হয় এসআই এককে। সুতরাং এই অ্যাংস্ট্রমকে আমরা কিসে নিয়ে আসতে পারি, হয় মিটারে নিয়ে আসতে হবে, না হয় সেন্টিমিটারে নিয়ে আসতে হবে।
তাহলে বলো এত অ্যাংস্ট্রম ইকুয়াল টু কত সেন্টিমিটার? আমরা তো কি বললাম যে 1 অ্যাংস্ট্রম যদি 10⁻8 সেন্টিমিটার হয় তাহলে এত অ্যাংস্ট্রম ইকুয়াল টু তাকে গুণ করলে হবে। আবার কেউ যদি তুমি সিজিএস এসআই এককে করতে চাও তাহলে তুমি দেখবা যে 1 অ্যাংস্ট্রম 1 অ্যাংস্ট্রম ইকুয়াল টু 10⁻10 মিটার, অতএব এত অ্যাংস্ট্রম সমান কত? যে কোনোটাতে করা যায়। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে অ্যাংস্ট্রম থেকে কিভাবে সেন্টিমিটারে যায়, অ্যাংস্ট্রম থেকে কিভাবে তোমার মিটারে যায়। তো এখানে তরঙ্গ দৈর্ঘ্যটাকে অবশ্যই কিন্তু আমাদেরকে সেন্টিমিটার অথবা মিটারে কনভার্ট করতে হবে। কনভার্ট করার পরে এবার আমাদের কি কম্পাঙ্ক, তাহলে দেখো তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা দেওয়া থাকে, কম্পাঙ্ক তরঙ্গ সংখ্যা বের করো। তো আমাদের এই তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কম্পাঙ্কের একটা সম্পর্ক আছে। কি দেখো, এই যে সি ইকুয়াল টু নিউ ল্যামডা, সি ইকুয়াল টু কি নিউ ল্যামডা। তাহলে এখানে ল্যামডার মান দেওয়া আছে আর সি এর মান তো কনস্ট্যান্ট, অর্থাৎ বেগ। আমি একটু আগে বলছিলাম যত আলো আছে, বেগুনি রশ্মি বলো, সমস্ত রশ্মির এরকম বেগ একই, আলোর বেগের সমান। তো সি এর মানটাও কনস্ট্যান্ট। এবং খেয়াল রাখতে হবে যে আমি এটা কি কোন এককে নিচ্ছি। যদি এসআই এককে নিই তাহলে আলোর মানটা সেটা হবে। তাহলে দেখো পরে আমরা ল্যামডাটা মান এবং সি এর মান বসে দিয়ে আমরা নিউ অর্থাৎ কম্পাঙ্কের মানটা বের করতে পারি। এবার তরঙ্গ সংখ্যা, তো তরঙ্গ সংখ্যা তো আমরা জানি সরাসরি যে নিউ বার ইকুয়াল টু 1/λ বসা দিলে এটা হবে আমাদের তরঙ্গ সংখ্যা। এই গেল 4 নাম্বার অঙ্কটা। দেখো তরঙ্গ সংখ্যা দেওয়া আছে, তরঙ্গ সংখ্যা দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি বের করো। তো তরঙ্গ সংখ্যা দেওয়া থাকলে আমাদের ফ্রিকোয়েন্সি বের করতে হবে। তা তরঙ্গ সংখ্যার সাথে সরাসরি ফ্রিকোয়েন্সির এখানে কোনো কি নেই, সম্পর্কের কোনো সূত্র নেই। তাহলে তরঙ্গ সংখ্যা যেহেতু দেওয়া আছে, আমরা প্রথমে কি বের করবো, আমরা এখানে তরঙ্গ দৈর্ঘ্য বের করবো। তো তরঙ্গ দৈর্ঘ্য বের করার পরে সি ইকুয়াল টু নিউ ল্যামডা, এটা করে আমরা কি করতে পারবো, আবার এই যে দেখো ফ্রিকোয়েন্সি অর্থাৎ কম্পাঙ্ক বের করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, দেখো তোমরা যে একটু খেয়াল করো, এই ধরনের যত অঙ্ক আছে তোমরা সহজে কিন্তু এইগুলোর প্রতিপাদন কিন্তু তোমাদের কখনো ইন্টারমিডিয়েটের পরীক্ষাতে আসবে না, কখনোই আসবে না। কাজে কিন্তু তোমাদেরকে এইগুলো দিয়ে অঙ্ক করতে হবে এবং সহজে এই 4টা সূত্র যদি তুমি মনে রাখো আর অঙ্কগুলো কোন ধাঁচের একটু যদি মাথায় রাখো, তাহলে তোমরা সহজে অঙ্কগুলো নির্ভুলভাবে তোমরা করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী, এবার 5 নম্বর অঙ্কটা দেখো। 5 নম্বর অঙ্কের মধ্যে আছে হাইড্রোজেন পরমাণু। তাহলে পঞ্চম শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে যদি একটি ইলেকট্রন পতিত হয় তাহলে পরমাণু কর্তৃক সৃষ্ট বর্ণালীর এখানে বলছে তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক, তরঙ্গ সংখ্যা নির্ণয় করো। তো প্রিয় শিক্ষার্থী, এই যদি কোনো মানে রাশি দেওয়া না থাকে সেক্ষেত্রে যে তরঙ্গ সংখ্যা, এরকম কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য এইগুলো যদি বের করতে বলা হয় তাহলে যে সূত্র দিয়ে করব, আমি এই সূত্রটা প্রতিপাদন করেছি, কিন্তু এই প্রতিপাদন কিন্তু তোমাদের কখনো পরীক্ষাতে আসবে না। কাজে তোমরা, আমি শুধু এটা প্রতিপাদন দেখাইছি তোমাদেরকে বোঝার সুবিধার জন্য। তো দেখো কিভাবে, অর্থাৎ আমরা জানি যে কোনো কক্ষপথে ইলেকট্রনের শক্তি কিন্তু এটা হচ্ছে -2π², তারপর হচ্ছে z² m⁴ n²h²। তো হাইড্রোজেনের বেলায় জেটের মান 1, এই জন্য 2π²। এখানে আমি হাইড্রোজেন পরমাণু উল্লেখ করেছি। তো দেখো এটা হচ্ছে যে কোনো কক্ষপথের ইলেকট্রনের শক্তি। তো আমি এবার মান বসাতে, এটা আমি ধরলাম যে এটা ধরে এখানে একটা দেওয়া আছে, এটা n2 কক্ষপথ, n1 কক্ষপথ। n2 কক্ষপথের শক্তি কত হবে, 2π² m⁴ বাই, আচ্ছা সরি এটা, তাহলে 4 n2² h², আর এটা মাইনাস। তো দেখো পরে মাইনাসে কি হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। প্লাস হয়ে গেলে দেখো এখানে কি রাশি কমন নেওয়া যায়, 2 তার π² m⁴ তারপর h², এই রাশিটা যদি কমন নিলে অর্থাৎ এইটা উঠে দেওয়ার পরে এটা হয়ে যাবে প্লাস এই রাশিটা কমন নিলে এখান থেকে n1² এই যে -n2²। তারপর আমি এখানে এবার দেখো শক্তির পার্থক্য d=h⁻, এই d=h⁻, এই মানটা আমি বসে দিয়েছি এখানে। বসে দিলে এইচটাকে আবার পক্ষান্তর করলাম, তখন এই পাশে h² ছিল, এবার হবে h³। আচ্ছা h³ এটা হলো। তারপরে আবার দেখো নিউ ইকুয়াল টু c/λ, নিউ ইকুয়াল টু c/λ। আচ্ছা এটা লিখছি কোথা থেকে, দেখো আমরা জানি c ইকুয়াল টু নিউ ল্যামডা, অর্থাৎ নিউ ইকুয়াল টু কি লেখা যায়, c/λ।
তাহলে নিউ এর পরিবর্তে সি বাই ল্যামডা যদি বসিয়ে দিই, তখন আর তারপর সিটাকেও আমি পক্ষান্তর করলাম এখানে, তাহলে কি হলো 2 পাই স্কোয়ার এম ই টু দ্য 4 এইচ কিউব সি, এটা 1/n² মাইনাস 1/n² স্কোয়ার। তো এখানে খেয়াল কর, 2 কনস্ট্যান্ট, হ্যাঁ, পাই কনস্ট্যান্ট, এম ইলেকট্রনের ভর কনস্ট্যান্ট, ই এর মানটা তোমরা জানো। প্রিয় শিক্ষার্থী, এর পূর্বের ক্লাসের আমি তোমাদেরকে বলেছিলাম ই ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট যেটা, এটা কিন্তু ওই যে বলছিলাম একটি প্রোটন এবং একটি ইলেকট্রনকে শূন্য মাধ্যমে 1 সেন্টিমিটার দূরে রাখলে তাদের মধ্যে যে আকর্ষণ বলটা হয় সেটাকে ই বলা হয়। এটার মান হচ্ছে 4.8 গুণন 10⁻10 ESU। তো আর বলছিলাম এইটা যখনই থাকবে এই রাশিটি অবশ্যই কিন্তু সিজিএস এককে করতে হয়। তো প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো সবগুলো, হ্যাঁ, সবগুলো সব এইচ কনস্ট্যান্ট, সি এর মানটা কনস্ট্যান্ট। তো এইগুলোকে একতে রিডবার্গ ধ্রুবক বলা হয়। তো রিডবার্গ ধ্রুবক এই মানগুলো বসালে আসলে হিসাব মতো পাওয়া যায় কত, হ্যাঁ, 10 9 তারপর 7 3 7, কিন্তু পরীক্ষালব্ধ মানটা হচ্ছে কত, এখন 10 9 6 7 8 পার সেন্টিমিটার। তোমরা কিন্তু যখন তোমরা লিখবা রিডবার্গ ধ্রুবকের মান, এটা কিন্তু নৈবর থেকে আসে, হ্যাঁ, এই মানটা কিন্তু রিডবার্গ ধ্রুবকের মান কত, হ্যাঁ, তাহলে এটার মানটা হচ্ছে আমাদের কত, একক দশক শতক হাজার 1,09,678 এরকম পার সেন্টিমিটার। তো দেখো এটা এটা সুতরাং দেখো, যেহেতু রিডবার্গ ধ্রুবকের মানটা কিন্তু এটা সেন্টিমিটারে, সুতরাং অবশ্যই আমাদের এই সূত্র অঙ্কগুলোকে কিন্তু করতে হবে আমাদের কি সিজিএস এককে। তো দেখো এখানে তো আমি কি পেলাম, মানটা বসাই দিলাম। আচ্ছা, 1/λ ইকুয়াল টু কি লেখা যায়, এর পরিবর্তে লেখা যায় নিউ বার। এই যে 1/λ ইকুয়াল টু নিউ বার, তা নিউ বার ইকুয়াল টু এটা, তারপর কি রিডবার্গ ধ্রুবক। তো প্রিয় শিক্ষার্থী দেখো, তোমাদের এই ক্ষেত্রে তোমরা শুধু এইটাও তোমরা মনে রাখতে পারো যে 1/λ, হ্যাঁ, 1/λ ইকুয়াল টু, অর্থাৎ এখানে তুমি আর এইচ এর মানটা তুমি বসাইতে পারো, কি লেখা যাবে, তুমি এই কথাটা শুধু এটাও মনে রাখতে পারো এতটুকু। অর্থাৎ তুমি যখন কোনো এই শক্তি দেওয়া থাকবে না বা কোনো রাশি দেওয়া থাকবে না, কিন্তু শুধু বলবে একটি ইলেকট্রন চতুর্থ শক্তি স্তর থেকে দ্বিতীয় অথবা চতুর্থ শক্তি স্তর থেকে তৃতীয়, তখন আমরা এই সূত্র দিয়ে করবো। তো প্রিয় শিক্ষার্থী দেখো, 1/λ তুমি এখান থেকে তুমি শুরুতে তুমি ল্যামডা বের করে, আর ল্যামডা যখনই ল্যামডা বের করার পরে এবার তুমি কম্পাঙ্ক বের করতে পারবা, তার শক্তি বের করতে পারবো, অর্থাৎ যে কোনোটা তুমি বের করতে পারো। তো প্রিয় শিক্ষার্থী দেখো, কত সহজে আমরা এই সূত্রগুলো, বারবার বলতেছি তোমাদের কিন্তু এই সূত্রের প্রতিপাদন তোমাদেরকে কিন্তু শিখতে হবে না, তোমরা শুধু মনে রাখবা যে কখন আমাদের এই সূত্রটা প্রয়োজন হবে অঙ্ক করার ক্ষেত্রে, এবং প্রচুর কিন্তু অঙ্ক আসে এবং এই নিয়মে যখন কোনো রাশি দেওয়া থাকবে না, অর্থাৎ কোনো রশ্মির কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য, কম্পন কোনো কিছুই নাই, শুধু বলা আছে একটি ইলেকট্রন ষষ্ঠ শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে স্থানান্তর হলো, যে রশ্মিটা বিকিরণ করে তার তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক, এরকম তরঙ্গ সংখ্যা নির্ণয় করে, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা শুধু এই সূত্রটা মনে রাখবো। তাহলে আমরা এটাও মনে রাখতে পারি 1/λ ইকুয়াল টু RH ইন্টু 1/n² মাইনাস 1/n², অথবা নিউ বার, যে এই দুটো যে কোনো একটা মনে রাখলেই হবে, বাকি এইগুলোর কিন্তু কোনো প্রয়োজন নেই। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা দেখলাম যে কিভাবে সহজে এই ধরনের যত অঙ্ক আছে তোমাদের বোর্ডে দেখবা অনেক অঙ্ক আসে কিন্তু এই সূত্রগুলো দিয়ে। তাহলে তোমাদের সাথে আজকে এতটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তীতে আবার দেখা হবে তোমাদের সাথে কোনো এক ক্লাসে। আল্লাহ হাফেজ।